হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে CC1 বা MD1 প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মগধ সাম্রাজ্যের উত্থান বা মগধের উত্থান। এই মগধের উত্থানে ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণ বা প্রেক্ষাপটটি কী? এই প্রশ্নটি তোমাদের অনার্সের এবং পাশের জন্য 20 নম্বরের আসতে পারে বা 10 নম্বরের জন্য আসতে পারে। এখন এই মগধ সাম্রাজ্য সম্পর্কে আলোচনায় আগে একটু বলে রাখি যে এই মগধ সাম্রাজ্যের উপরে তোমাদের সিলেবাসে যেটুকু আছে, মগধ সাম্রাজ্যের উত্থান বাদেও তার যে আরও ক্রম অগ্রগতির ইতিহাসের যে পর্বটি সিলেবাসের ভিতরে আছে সেটি নিয়েও কিন্তু আমি এর আগে একটি ভিডিও করেছি, তোমরা পারলে সেটি দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে অল ওভার ফার্স্ট পেপারের সিলেবাসে। এছাড়া তোমাদের যে এবার আসন্ন পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে, যেমন সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার পতন, আর্য বিতর্ক, নবপ্রস্তর যুগের বিপ্লব, এই প্রশ্নগুলোর উপরেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা সহ একটি করে ভিডিও ক্লাসের আগে নিয়েছি এবং সেগুলো সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা পারলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং সেই নোটসটিও কিন্তু সেখানে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া প্রত্যেকটি লাইন ধরেও আমি কিন্তু আলোচনা করেছি। আজকের ভিডিওটিতেও আমরা এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করব এবং এর শেষে এর যে পরীক্ষার প্রস্তুতির জন্য যে নোটসটা তোমাদের রেডি করতে হবে 1000 ওয়ার্ড বা 500 ওয়ার্ডের, সেই নোটসটি নিয়েও প্রতিটি লাইন ধরে আমি তার ব্যাখ্যা করব এবং সেটা তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। এবং নোটসের গুণগত মান সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, তোমরা এগুলো যাচাই করে দেখে নেবে। তা আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের মগধ সাম্রাজ্যের উত্থান। দেখো, মগধ সাম্রাজ্যের উত্থান লিখতে গেলে আমাদের প্রথমে একটি ভূমিকা এবং শেষে একটি উপসংহার লিখতে হবে এবং এর ভিতরে আমাদের ভৌগোলিক কারণ এবং অর্থনৈতিক কারণ আলোচনা করতে হবে। টোটাল নোটসটির দুটি পার্ট, একটি তার ভৌগোলিক কারণ আর একটি তার অর্থনৈতিক কারণ। তবে ভৌগোলিক অর্থনৈতিক কারণ আলোচনা করার আগে মগধের উত্থানের রাজনৈতিক কারণটিও কিন্তু গুরুত্বপূর্ণ, সেই রাজনৈতিক প্রেক্ষাপটটিও আমাদের আলোচনা করতে হবে ভূমিকার পরে। ভূমিকায় আমরা এটাই লিখব যে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের যে ইতিহাস আমরা জানি, যে সময় মগধের উত্থান হয়েছিল, এই সময়কার ইতিহাস জানতে গেলে আমাদের বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র এবং হিন্দু শাস্ত্র পুরাণের উপর নির্ভর করতে হয়। এই 3টি গ্রন্থ থেকে জানা যায় যে এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে, তখন দক্ষিণ ভারত সেপারেট ছিল, তাই উত্তর ভারতে কোনো রাজনৈতিক একক ছিল না, কোনো সাম্রাজ্য ছিল না, কোনো ঐক্যবদ্ধ কোনো একটি রাজ্য ছিল না। এই সময় এই উত্তর ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উত্থান ঘটে, যেগুলোকে আমরা জনপদ বলতে পারি। দেখো, জনপদ হচ্ছে মানুষ যেখানে চলাফেরা করে, মানুষের পা যে স্থানে পড়ে তাকে জনপদ বলে। সেটি কোনো বাজার হতে পারে বা কোনো লোকালয় বা শহর নগর হতে পারে। এখন এগুলো যখন আকারে বড় হবে তখন তাকে আমরা বলবো মহাজনপদ। এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে যখন সেই পরবর্তী বৈদিক যুগে, এর আগে আমরা আলোচনা করেছি, পরবর্তী বৈদিক যুগে আর্যরা যখন এই গাঙ্গেয় উপত্যকায় এসে বসতি স্থাপন করে, তখন তারা কিন্তু বিভিন্ন গ্রামের মধ্যে যে তাদের ব্যবসায়িক আদান প্রদান শুরু করে। এইভাবে বিভিন্ন বাণিজ্য কেন্দ্র বা নগরের উত্থান ঘটে, যেগুলি ছোট ছোট রাজ্যের আকার ধারণ করেছিল। তো এই রকম প্রায় 15টি জনপদ গঙ্গার তীরবর্তী অঞ্চলে কিন্তু গড়ে ওঠে এবং দক্ষিণ ভারতে গোদাবরী তীরে একটি গড়ে ওঠে। মোট 16টি। এই 16টি জনপদ বা মহাজনপদকে বলা হয় ষোড়শ মহাজনপদ। এই কারণে এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের এই সময়টাকেও আমরা বলি যে ষোড়শ মহাজনপদের যুগ। এখন এই যুগে 16টি জনপদ গড়ে ওঠে, যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মল্ল, বৎস, কম্বোজ, সুরসেন, গান্ধার, অসমক ইত্যাদি। এবং প্রত্যেকটি জনপদে আর্যদের কোনো না কোনো গোষ্ঠী বসবাস করতেন এবং সেখানে তাদের একজন করে রাজা থাকতেন, রাজধানীও থাকতো সেখানে। এখন এইভাবে যদি দেখা যায় যে উত্তর ভারতে এই 16টি জনপদের মধ্যে 4টি জনপদ শক্তিশালী ছিল।
চারটি জনপদ শক্তিশালী ছিল, তার কারণ এই জনপদগুলো নিজেদের মধ্যে সবসময় কিন্তু তারা দ্বন্দ্বে লিপ্ত হতো ক্ষমতা দখলের জন্য। এই কারণে এই দ্বন্দ্বের ভিতর দিয়ে চারটি মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠে। একটি হচ্ছে অবন্তী, একটি কোশল, একটি বৎস, আর একটি হচ্ছে মগধ। শেষ পর্যন্ত এই মগধই কিন্তু জয়লাভ করে, বাকি তিনটিকে সে দখল করে নেয়, নিয়ে সেই হয়ে যায় প্রধানতম মহাজনপদ। এবং এই মগধ জনপদটির এই উত্থান, মানে এই যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর এই দ্বন্দ্বের অবসান হয় এবং ভারতবর্ষে মগধকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য গড়ে ওঠে উত্তর ভারতে। তো এই ঘটনাগুলি লিখতে হবে এবং শেষে একটু উল্লেখ করতে হবে, যেমন হেমচন্দ্র রায়চৌধুরী তার যে পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে তিনি বলেছেন যে ইংল্যান্ডের ইতিহাসে ওয়েসেক্স বংশ যেভাবে সাম্রাজ্য তৈরি করেছিল, বা জার্মানিতে প্রাশিয়াকে কেন্দ্র করে জার্মানি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেই রকম এখানে ভারতবর্ষেও তাই মগধকে কেন্দ্র করে সমগ্র ভারত কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল। তিনি একটা কম্প্রোমাইজ করেছেন এই সব রাজবংশের সাথে মগধের। তো এই সব নিয়ে আলোচনা করতে হবে আমাদের ভূমিকার অংশে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মূল মগধের উত্থানে রাজনৈতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক। থাম্বনেলে বা মূল প্রশ্ন হচ্ছে ভৌগোলিক এবং অর্থনৈতিক, তবে রাজনৈতিক বিষয়টা একটু ভূমিকার পরেই মেনশন করতে হবে। রাজনীতি থেকে আমরা কি আলোচনা করব না, সুযোগ্য নেতৃত্ব। সুযোগ্য নেতৃত্ব নিয়ে আলোচনা করতে হবে। সুযোগ্য নেতৃত্ব বলতে দেখো, মগধে যেসব রাজবংশগুলো রাজত্ব করেছিল, যেমন হর্ষঙ্ক, চারটি রাজবংশ রাজত্ব করে। প্রথম হর্ষঙ্ক, তারপরে কালাশোক বংশ এবং নন্দবংশ, মৌর্য বংশ। প্রথম যিনি ছিলেন, যিনি রাজত্ব করেন, তিনি হচ্ছেন হর্ষঙ্ক বংশ। বিম্বিসার তিনি প্রথম ক্ষমতায় বসেন মগধে এবং রাজগৃহ, সেখানে তিনি রাজধানী স্থাপন করেন। এবং এই মগধের খুব কাছেই ছিল চম্পা বা অঙ্গ রাজ্যটি বা মহাজনপদটি, এবং এই অঙ্গ রাজ্যের রাজধানীর নাম ছিল কিন্তু চম্পা। সেই সময়কার চম্পা ছিল একটি বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। এখন এই কারণে এই বিম্বিসার এই রাজ্যটি দখল করেন, এই অঙ্গরাজ্যটিকে দখল করেন। অঙ্গর রাজা ছিলেন ব্রহ্মদত্ত, তাকে পরাজিত করে তার রাজ্যটিকে প্রথম দখল করেন। এই প্রথম মগধ কোনো একটি অন্য জনপদকে কিন্তু দখল করছে। তাই এই হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন যে এই যে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য দখল করলেন বিম্বিসার, এখান থেকেই শুরু হলো মগধের জয়যাত্রা, সাম্রাজ্যের জয়যাত্রা শুরু হলো। এরপরে এই বিম্বিসার প্রায় চারটি বিবাহ করেন এবং বিভিন্ন, যেমন চেল্লনাকে বিবাহ করেন, খেমাকে বিবাহ করেন। এইসব বিবাহের মধ্যে দিয়ে তিনি যৌতুক হিসাবে যেমন কাশী জনপদটি লাভ করেন বা হিমালয়ের পাদদেশের কিছু অংশ তিনি জয়লাভ করেন। এরপরে এনার পুত্র অজাতশত্রু সিংহাসনে বসেন এবং অজাতশত্রু এই যে তার সময় যে একটা বৈশালী বলে যে রাজ্য ছিল, বিখ্যাত জনপদ, সেই বৈশালী জনপদের সাথে কিন্তু যে একটা গণরাজ্য ছিল বৈশালী জনপদ, অনেকগুলি রাজ্যের একটা সমাহার ছিল, গণরাজ্যের, গণতান্ত্রিক রাজ্য। সেই রাজ্যের সাথে দীর্ঘ 16 বছর ধরে তিনি ফাইট করেন এবং একটা সময় যেটা কিন্তু তিনি দখল করেন। এরপরে এই অজাতশত্রুর পরে তার পুত্র অনিরুদ্ধ সিংহাসনে আসেন। অনিরুদ্ধর পরে উদয় বা উদয়ীন ক্ষমতায় আসেন। এই উদয়ীনের সময় তিনি একটি রাজধানী কুসুমপুরে পাটলিপুত্র বলে একটি রাজধানী স্থাপন করেন। এরপরে এই পাটলিপুত্র হয়ে যায় মগধের রাজধানী। এরপরে মুন্ড বা নাগ দশক আছেন, এই হর্ষঙ্ক বংশের শেষ রাজা, এই নাগ দশক শেষ রাজা, এবং তাকে হত্যা করে সিংহাসনে বসেন কালাশোক বা কাকবর্ণ। হ্যাঁ, এই কালাশোক বা কাকবর্ণ কিন্তু অনেকটা জায়গা, মানে বিশেষ করে যে শক্তিশালী যে জনপদ ছিল অবন্তী, কোশল, এই যে মগধের পাশাপাশি আরো দুটি বড় জনপদ ছিল, এই দুটোকে কিন্তু মহাজনপদ দুটিকে তিনি দখল করেন, অবন্তী এবং কোশল। এই কালাশোক কিন্তু এটা দখল করেন। কালাশোকের সময় রাজধানী বৈশালীতে ট্রান্সফার হয়। তো যাই হোক, এরপরে ক্ষমতায় আসেন নন্দবংশ। মহাপদ্মনন্দ প্রথম রাজত্ব করেন এবং মহাপদ্মনন্দ এই যে কাশী, কোশল, পাঞ্চাল, কুরু, সুরসেন, অসমক, এইসব বড় বড় জনপদ বা জাতিগুলোকে কিন্তু তিনি দখল করেন, করে সমগ্র উত্তর ভারতে তিনি একটা ইউনিটি গড়ে তোলেন।
এই জন্য রাধা কুমুদ মুখার্জি তার এজ অব ইম্পেরিয়াল ইউনিটি গ্রন্থে বলছেন এই মহাপদ্মনন্দকে ভারতের, বিশেষ করে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলছেন এই রাধা কুমুদ মুখার্জি তার এজ অব ইম্পেরিয়াল গ্রন্থে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে মানে মহাপদ্মনন্দের পরে সিংহাসনে বসেন তার 8 পুত্র, এবং 8 পুত্রের শেষ পুত্র ছিলেন ধননন্দ, এবং ধননন্দকে হত্যা করে তারপর চন্দ্রগুপ্ত মৌর্য এই নন্দ বংশকে হটিয়ে তিনি ক্ষমতা দখল করেন এবং মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন কৌটিল্যের সহায়তায়। চন্দ্রগুপ্ত মৌর্য সারা ভারতে একটা তার সাম্রাজ্য বিস্তার করেন এবং দক্ষিণ ভারতেও তিনি অগ্রসর হন এবং ভারতবর্ষে প্রথম একটা মানে শক্তিশালী সাম্রাজ্য কিন্তু তৈরি করেন এই চন্দ্রগুপ্ত মৌর্য, এবং এনাকেই প্রথম ভারতের সম্রাট বলা হয়, সমগ্র ভারতের সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। এনার পরে রাজত্ব করেন বিন্দুসার, তারপরে অশোক আবার কলিঙ্গ প্রতিষ্ঠিত জয় করেন, ওরা একটা সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা বৃহৎ সাম্রাজ্য কিন্তু তৈরি করেন। তো এটা ছিল এর রাজনৈতিক ধারা বিবরণী। এখন দেখো এই যে মগধের উত্থানের পিছনে যে রাজবংশগুলি এসেছিল সেগুলো কিন্তু ছিল খুব সাম্রাজ্যবাদী শাসকদের আবির্ভাব হয়। একের পর এক শাসকেরা কিন্তু তাদের সাম্রাজ্যবাদী মানসিকতার দ্বারা তাড়িত হয়েছেন এবং তাদের সাম্রাজ্যকে বিস্তার করেছেন, এবং এদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের সুযোগ্য মন্ত্রীরা। যেমন চন্দ্রগুপ্তের সুযোগ্য মন্ত্রী ছিল কৌটিল্য, যেমন অজাতশত্রুর সুযোগ্য মন্ত্রী ছিল বর্ষাকর, যেমন অশোকের সুযোগ্য মন্ত্রী ছিল রাধাগুপ্ত। তাই এনাদের কূট কৌশলের সাহায্যে এই সব সাম্রাজ্যবাদী শাসকেরা তাদের যে বিজয় রথ, মগধের বিজয় রথকে উড়িয়ে নিয়ে গেছেন এবং একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেছেন। তাই এত কিছু বিষয় নিয়ে কিন্তু লিখতে হবে আমাদের এই সুযোগ্য নেতৃত্ব, এখানে হস্যকার হবে সুযোগ্য নেতৃত্বের এই পয়েন্টে আলোচনা করতে হবে ভূমিকার পরে। এরপরে দেখো, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সরাসরি ভৌগোলিক কারণের ভিতরে। ভৌগোলিক কারণে প্রথমেই আছে বৈদেশিক আক্রমণ। দেখো বৈদেশিক আক্রমণ বলতে বিদেশি, ভারতবর্ষে বিদেশিরা প্রবেশ করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে। তো কিন্তু মগধের জনপদটি কিন্তু অবস্থিত গাঙ্গেয় উপত্যকায়, মধ্য গাঙ্গেয়, ভারতবর্ষের মাঝখানে। অতএব যে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে যে বিদেশি শক্তি যে হঠাৎ করে এসে আক্রমণ করবে এটা কিন্তু করতে পারতো না, এই বা করা সম্ভব ছিল না। হ্যাঁ, তাই মগধের এমন একটা জায়গায় অবস্থান ছিল যে এই বৈদেশিক আক্রমণকে কিন্তু সহজেই মগধ প্রতিহত করতে পেরেছে, যার জন্য মগধের কিন্তু এই উত্থানের পথে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের বৈদেশিক আক্রমণে। এরপরে যে পয়েন্টটি আছে দেখে নাও, যে ভৌগোলিক অবস্থান। দেখো বললাম যে মগধের অবস্থানটা কোথায়। মগধের অবস্থান এমন একটি জায়গা, দেখো মগধের প্রথম যে রাজধানী ছিল, মগধ এক কথায় মগধ ছিল একটা সুরক্ষিত জায়গায় অবস্থিত ভারতবর্ষে, নিরাপদ জায়গায়। মগধের যে প্রথম রাজধানী ছিল রাজগৃহ, সেটি 5টি পাহাড় দিয়ে ঘেরা, তো সহজেই আক্রমণ করা সম্ভব না সেই জায়গাটা। এছাড়া মগধের পরবর্তী যে রাজধানী পাটলিপুত্র, সেটি কিন্তু গঙ্গা, সোন এবং গণ্ডক নদীর একটা সঙ্গমে অবস্থিত বা চতুর্দিক দিয়ে ঘেরা এমন একটি জল দুর্গের মতো জায়গায় ছিল পাটলিপুত্র, জল দুর্গ। অতএব সেখানে সহজে আক্রমণ করা সম্ভব নয়। এছাড়া মগধ রাজ্যটিও ছিল এই গঙ্গা, সোন এবং গণ্ডক নদী দ্বারা চতুর্দিক দিয়ে পরিবেষ্টিত। তাই সহজে কি হতো, এই মগধ গঙ্গার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং সেই নদীপথ দিয়ে তারা অন্যান্য জনপদগুলোকে আক্রমণ করতে পারত। অবশ্য অন্য জনপদের কিন্তু সহজে আবার মগধকে আক্রমণ করতে পারতো না মগধের এই ভৌগোলিক সুবিধার কারণে। এছাড়া মগধের যে বিস্তীর্ণ ঘন অরণ্য ছিল, সেই অরণ্য থাকতো হিংস্র জন্তুর বসবাস। হ্যাঁ, এই জন্তুগুলো এবং এই হিংস্র জন্তুর কারণে বিদেশিরা কিন্তু আক্রমণ করতে পারতো না সহজে মগধকে। তাহলে এই ঘন অরণ্য বা হিংস্র জন্তু মগধকে কিন্তু প্রতিরক্ষা দিয়েছিল। আবার এই ঘন অরণ্যের মধ্যে যে মানে যে বিধ্বংসী বা হিংস্র যে হাতি রয়েছে, সেই হাতিগুলোকে কিন্তু আবার এই মৌর্য সম্রাটরা, মগধের সম্রাটরা সেগুলোকে কালেক্ট করে তারা তাদের সেনাবাহিনীতে কাজে লাগাতেন। এবং সেই সেনাবাহিনীতে যে হস্তি বাহিনী তারা তৈরি করেছিল ক্ষিপ্র গতি সম্পন্ন, এবং সহজেই যখন অন্য জনপদের সাথে যুদ্ধ হতো মগধের, এই শুধুমাত্র এই হস্তি বাহিনীর কারণে এই তার বিপক্ষ যে জনপদটি সেটি কিন্তু পরাজিত হতো। মগধের এই হস্তি বাহিনী ছিল খুব দুর্ধর্ষ, যার সাহায্যে সে একের পর এক জনপদকে কিন্তু দখল করে করে গেছে। তা এইসব নিয়ে আলোচনা করতে হবে আমাদের ভৌগোলিক অবস্থানে, যে মগধ জায়গাটি ছিল খুব নিরাপদ, সুরক্ষিত। এরপর দেখো উর্বর কৃষি জমি। মগধ ছিল গাঙ্গেয় উপত্যকায়, এবং গাঙ্গেয় উপত্যকার নদী বিধৌত অঞ্চলে পলিমাটি খুব উর্বর ছিল।
এছাড়া মগধে ছিল অনেক জনবহুল একটি রাজ্য। হ্যাঁ, লোক বলের অভাব হয়নি, দৈহিক শ্রম করার জন্য লোক বলের অভাব হয়নি। এই জন্য এই অনার্য শূদ্র এদেরকে কাজে লাগিয়ে ঘন অরণ্য পরিষ্কার করে কৃষি জমি উদ্ধার করা হয় এবং সেই কৃষি জমিতে ভালো ফসল হয়, উর্বর মাটি। এর ফলে কৃষকদের হাতে প্রচুর পরিমাণে তাদের উদ্বৃত্ত জমা হয় এবং তারা যথেষ্ট পরিমাণে সরকারকে বা রাজাকে রাজস্ব দিতে পারে এবং এই যথেষ্ট পরিমাণে রাজস্ব আদায়ের জন্য মগধের আর্থিক সমৃদ্ধ শক্তিশালী হয়, রাজকোষ পূর্ণ হয়। সেই রাজকোষ দিয়ে কিন্তু একটা বড় একটা সেনাবাহিনীও তারা ভরণ পোষণ করতে পেরেছিল। তাহলে মগধের এই যে উর্বর কৃষি জমি, এটা কিন্তু মগধের উত্থানে খুবই সহায়তা করেছিল। এই উর্বর কৃষি জমির উপরে কিন্তু একটি বড় প্যারা করে লিখতে হবে। এরপরে দেখো কি রয়েছে, বৈদেশিক বাণিজ্য। মগধ ছিল গঙ্গা তীরবর্তী, গঙ্গা সোন গণ্ডকের ধারে, তাই সহজেই এই নদীপথ দিয়ে, গঙ্গা নদীর উপর তার নিয়ন্ত্রণ ছিল, যে নদীপথ দিয়ে তারা দক্ষিণ ভারতে বা অন্যান্য জনপদগুলির সাথে ব্যবসা বাণিজ্য করতে পারত, সহজে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারত। তাহলে এবং স্থলপথ দিয়েও তারা কিন্তু কাশ্মীরে বা গান্ধারে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই ব্যবসা বাণিজ্য করতো। তাহলে ব্যবসা বাণিজ্যের কিন্তু একটা ভালো যোগাযোগের মাধ্যম ছিল এই মগধ সাম্রাজ্যের। তারপর এরপরে দেখো কি আছে, বৈদেশিক বাণিজ্যের পরে আছে অরণ্য সম্পদ। যেটা বলেছিলাম যে মগধ একটি ঘন অরণ্য পরিবেষ্টিত, জঙ্গল পরিবেষ্টিত একটি জায়গা, যেখানে হিংস্র জন্তু বাস করে, যার জন্য বিদেশিরা আক্রমণ করতে পারে না সেই ভয়তে। এবং সেই হিংস্র হাতিকে কাজে লাগিয়ে তারা রণহস্তি বাহিনী তৈরি করেছিল, যে রণহস্তির সাহায্যে তারা সহজে জনপদগুলোকে পর্যদস্ত করত। এবং এই অরণ্য পরিবেষ্টিত হিংস্র জন্তুর বাস, এই জঙ্গল কিন্তু মগধকে প্রোটেকশন দিয়ে গিয়েছিল। এই জন্য অরণ্য সম্পদটার কথা আমাদের এখানে আলোচনা করতে হবে, কারণ অরণ্য থেকে তারা হাতি পেয়েছে, অরণ্যের কাঠ পেয়েছে এবং অরণ্য আবার মগধকে প্রোটেকশন দিয়েছে। এরপরে দেখো রয়েছে খনিজ সম্পদ। দেখো মগধে ছিল অফুরন্ত খনিজ সম্পদের ভান্ডার বা খনিজ সম্পদ ছিল মগধে। লোহা এবং তামার খনি ছিল। লোহার এবং তামার খনি থাকার ফলে মগধের অর্থনৈতিক শক্তি সমৃদ্ধ হয়, অর্থনীতিতে সে শক্তিশালী হয়ে ওঠে এবং তার সামরিক শক্তিও তার শক্তিশালী হয়ে ওঠে। কারণ এই লোহা এবং তামা দিয়ে তারা অস্ত্রপাতি বানিয়েছে, যে অস্ত্রপাতি দিয়ে তারা যুদ্ধের কাজে ব্যবহার করেছে, এবং আবার এই লৌহ উপকরণ দিয়েই তারা কৃষিরও যন্ত্রপাতি বানিয়েছে, যে যন্ত্রপাতিগুলোর সাহায্যে তারা আবার এই ঘন অরণ্যকে পরিষ্কার করে, মাটিকে কর্ষণ করে এবং এই ভালো উর্বর ক্ষেত্র প্রস্তুত করে সেখানে কিন্তু ভালো ফসল ফলিয়েছে। তাই লোহা এবং এই যে তামার যে খনি মগধে ছিল, এটা কিন্তু খুব সহায়তা করেছিল মগধের উত্থানে। এই জন্য কৌটিল্য বলেছেন যে মগধের যে লোহার খনিগুলো, এগুলো মগধের সামরিক শক্তির গর্ভগৃহ ছিল। লোহার খনিটাই ছিল তার অস্ত্রাগার। এটা কৌটিল্য বলছেন। তারপরে দেখো কি আছে না, সামরিক শক্তি। সামরিক শক্তি একটা বড় ব্যাটার। একটা সাম্রাজ্য যখন একটা বিরাট আকার ধারণ করে, তখন তার সাম্রাজ্যের যে মানে সামরিক শক্তির পাওয়ারটা কিন্তু সবার আগে প্রয়োজন হয়। তা দেখো এই মগধে যথেষ্ট পরিমাণে কৃষি সম্পদ থাকার কারণে, যথেষ্ট রাজস্ব আদায় হওয়ার কারণে, রাজকোষ পূর্ণ থাকার কারণে তার সাহায্যে কিন্তু একটা বিরাট বড় সেনাদল তৈরি করা সম্ভব হয়েছিল, সেনাবাহিনীর ভরণ পোষণ করা সম্ভব হয়েছিল। এই যে নন্দ রাজা ধননন্দ ছিলেন, তার ছিল সব থেকে বড় একটা সেনাবাহিনী, 2 লক্ষ সেনাবাহিনী ছিল তার, পদাতিক বাহিনী, 20,000-এর উপরে তার অশ্বারোহী বাহিনী ছিল। যে বাহিনীর কথা জানতে পেরে আলেকজান্ডার পর্যন্ত ভারত আক্রমণ করতে পারেনি, ভয় পেয়ে হোক আর সেই সেনাবাহিনীর খবর শুনে হোক, তিনি কিন্তু সিন্ধু নদীর ওপার থেকে তিনি ফিরে গেছেন। তা এই এত বড় একটা সামরিক শক্তি তৈরি করা সম্ভব হয়েছিল শুধুমাত্র মগধের অর্থনীতিটা স্ট্রং থাকার কারণে। এবং এখানে রামশরণ শর্মা বলছেন যে মগধের প্রথম ভারতবর্ষে মগধে একটা কৃষি অর্থনীতির উপর ভিত্তি করে একটা সাম্রাজ্যের কাঠামো গড়ে উঠেছিল এই মগধ সাম্রাজ্য। তাহলে শেষে আমরা কি লিখবো, একটা উপসংহার লিখবো। উপসংহারের স্রেফ কয়েকটি কথা লিখতে হবে, যে এখানে অনেক কিছু অবতারণা করা হয়েছে। মগধের উত্থানে অনেকগুলি পয়েন্টস আছে, ভৌগোলিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ। তবে এখানে রামশরণ শর্মা এখানে প্রাকৃতিক কারণগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে। আবার অন্যদিকে এল বাসান তিনি কিন্তু অর্থনৈতিক কারণটার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন মগধের উত্থানে। এই বিষয়গুলো নিয়ে 1000 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে গুছিয়ে কিন্তু এটাকে লিখতে হবে। আর যদি এটা যদি পাশের ক্ষেত্রে 10 নম্বরের আসে, যদি পয়েন্ট আকারে করা হয়, তাহলে যে প্যারাতে যে পার্টটি নিয়ে আলোচনা হবে সেটাই তার পয়েন্ট। তা আমি যে এবারে যে নোটসটা নিয়ে আলোচনা করবো, যে কিভাবে এই নোটসটা লিখতে হবে পুরো পয়েন্ট ধরে ধরে, প্রতিটি লাইন ধরে ধরে, সেখানে কিন্তু যে একটা প্যারা আছে ধরো ভৌগোলিকের উপরে লেখা,
সেই পয়েন্ট, সেখানে পয়েন্টটাই হবে ভৌগোলিক। তারপরে যেটা নিয়ে আলোচনা করবো হয়তো উর্বর কৃষিজ, পয়েন্টটা ওটাই হবে তার পয়েন্ট। তো এইভাবে এটাকে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এবং এই নোটসটা তোমরা এর আগেও হয়তো তোমাদের কাছে ইতিমধ্যে আছে নোটসটা, তোমরা পারলে এই নোটসটা দেখতে পারো কালেক্ট করে, এবং তোমাদের নোটের সাথে কম্পেয়ার করতে পারো, স্যারের কাছ দিয়ে কলেজে স্যারকে দিয়ে চেকিং করে দিয়ে দেখে নিতে পারো নোটসটা কতটা সমৃদ্ধ এবং ভালো নাম্বার আসবে কিনা। তাই সেই সব প্রশ্ন পরে আমরা এরপরে কিন্তু দেখে নেবো যে আমাদের যে 20 নম্বরের নোটসটা বা 10 নম্বরের নোটসটা কেমন হবে। এই নোটসটা আমি আলোচনা করার পরে এটি কিন্তু তোমরা স্ক্রিনশট করে বা ডাইরেক্ট লিখে নেওয়া বলো, বা এর পিডিএফটিও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, একটু নিচে দিকে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলে তোমার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে, সেখান থেকে নোটসটার পিডিএফ আকারে ডাউনলোড করে নেবে। তবে তোমরা ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে। এটি একটি ক্লাস, সম্পূর্ণ একটা লেকচার ক্লাস, এবং প্রত্যেকটা পয়েন্ট লাইন ধরে টু দ্য পয়েন্ট আলোচনা করার জন্যই এই ক্লাসের অবতারণা। তা আমি যে প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব, সেটা যদি তোমরা আলোচনাটা মন দিয়ে না শোনো তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে না। কারণ এত বড় একটা নোট যেটা 1000 ওয়ার্ড 500 ওয়ার্ডে তোমাদের মাথায় রাখতে হবে এবং সেটা পরীক্ষার খাতায় লিখতে হবে। যদি ভালো করে না বুঝতে পারো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টটা কি বলতে চেয়েছে, কি বিষয়বস্তুটা কি, তার ব্যাখ্যাটা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা কিন্তু মাথায় ধরে রাখতে পারবে না। এই জন্য পয়েন্টের সাথে তার ব্যাখ্যাটা ভালো করে গুছিয়ে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। এই জন্য তোমরা শেষ পর্যন্ত দেখবে। তা শুরু করা যাক আজকে এর নোটসটা নিয়ে, এরপরে আমরা দেখে নেবো আমাদের নোটসে কি রয়েছে। তাহলে এখানে দেখো প্রশ্নটি রয়েছে, মগধ সাম্রাজ্যের উত্থানে ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। এর উত্তরটি যেভাবে লিখবে, বৌদ্ধ জৈন গ্রন্থ এবং হিন্দু পুরাণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তির অস্তিত্ব ছিল না। উত্তর ভারতে এই সময় ছোট ছোট 16টি রাজ্যের অস্তিত্ব ছিল। এদের একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। ষোড়শ মহাজনপদের রাজ্যগুলি সর্বদা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের শক্তি ক্ষয় করত। এর মধ্য দিয়েই ক্রমে অবন্তী, বৎস, কোশল ও মগধ এই 4টি রাজ্য বা জনপদ বাকি জনপদগুলির চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে এক বৃহৎ সাম্রাজ্য গড়ে ওঠে এবং প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে ইংল্যান্ডের ইতিহাসে ওয়েসেক্স এবং জার্মানির ইতিহাসে প্রাশিয়া যেরূপ ভূমিকা নিয়েছিল, প্রাচীন ভারতের ইতিহাসে মগধ অনুরূপ ভূমিকা পালন করে। এখানে 16টি মহাজনপদের মধ্যে 4টি শক্তিশালী হয়, তার মধ্যে মগধ শ্রেষ্ঠ স্থান লাভ করে। হেমচন্দ্র রায়চৌধুরী ইংল্যান্ডের ওয়েসেক্স এবং জার্মানির প্রাশিয়ার সাথে তুলনা করছেন। পরের প্যারা, যেখানে সুযোগ্য নেতৃত্ব বা মগধের যে সাম্রাজ্যবাদী শাসকদের আবির্ভাব হয়েছিল সেই শাসকদের উপরে লিখতে হবে। দেখো, হর্ষঙ্গ বংশীয় রাজা বিম্বিসারের সময় থেকে মৌর্য সম্রাট অশোকের রাজত্বকাল পর্যন্ত সময়কালে মগধের উত্থান ও সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল। মগধের এই উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, বিভিন্ন কারণে এককভাবে বা যুগ্মভাবে মগধের উত্থান বা সাম্রাজ্যবাদের সাফল্যে সহায়তা করেছিল। মগধের রাজবংশগুলি সাম্রাজ্য বিস্তারের কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। মগধের রাজবংশগুলির পরিবর্তন ঘটলেও তার সাম্রাজ্যবাদী ও বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন ঘটেনি। প্রতিটি রাজবংশই উদ্যমের সঙ্গে রাজ্য বিস্তারের কাজ চালিয়ে গেছে। হর্ষঙ্ক বংশের বিম্বিসার ও অজাতশত্রু, শিশুনাগ বংশের শিশুনাগ ও কালাশোক বা কাকবর্ণ, নন্দবংশের মহাপদ্মনন্দ, মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক প্রমুখ সম্রাটগণ জার্মানির ব্রান্ডেনবার্গের হোয়েনজোলান রাজবংশের মতোই ধারাবাহিকভাবে সাম্রাজ্য বিস্তারের নীতি অনুসরণ করে গেছেন। এখানে যে মগধে পরপর যেসব সাম্রাজ্যবাদী শাসকরা ক্ষমতা আসেন তাদের নামগুলো লেখা হয়েছে। এবং তারপরে দেখো, মগধের বিভিন্ন শাসক এবং তাদের সুদক্ষ মন্ত্রীদের নেতৃত্বে মগধের উত্থান ও সাম্রাজ্যবাদের সাফল্যের পথ প্রশস্ত হয়েছিল। এই সাফল্য বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্ম, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক প্রমুখ রাজনবর্গের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা, সমরকুশলতা, উদ্যম মগধের সাফল্যের রথের চাকাকে সচল রেখেছিল। তাছাড়া অজাতশত্রুর মন্ত্রী বর্ষাকর, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য, অশোকের মন্ত্রী রাধাগুপ্ত প্রমুখ ছিলেন সে যুগের বিখ্যাত কূটনীতিবিদ। তাদের বিচক্ষণতা, দক্ষতা ছিল প্রশ্নাতীত। এখানে সাম্রাজ্যবাদী শাসক এবং তাদের যে সুযোগ্য মন্ত্রীরা ছিলেন তাদের নাম এখানে লেখা হয়েছে। পরের প্যারায় দেখো, আমরা ভৌগোলিক কারণের মধ্যে এবার প্রবেশ করব। প্রথমে যেটা রয়েছে, ভারতের উত্তর পশ্চিম সীমান্তের রাজ্যগুলি বৈদেশিক অভিযানকারীরা খুব সহজে আক্রমণ চালাতে পারত, কিন্তু মগধের অবস্থান ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তের উপদ্রুত অঞ্চল থেকে অনেক দূরে গাঙ্গে উপত্যকায়। বিদেশি আক্রমণকারীদের পক্ষে এত দূরে সফল আক্রমণ পরিচালনা করা সহজ ছিল না। ফলে বৈদেশিক আক্রমণের ভয় থেকে সম্পূর্ণ নিরাপদ থেকে মগধ তার আপন মহিমায় বিকশিত হতে পেরেছিল।
আবার বৈদেশিক শক্তিগুলি গাঙ্গেয় উপত্যকায় অভিযান চালাতে না পারায় এই অঞ্চলের অন্যান্য মহাজনপদগুলিতে মগধ সহজে তার প্রভুত্ব বিস্তার করতে পেরেছিল। তাহলে উত্তর পশ্চিম সীমান্ত থেকে অনেক দূরে থাকার কারণে গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত হওয়ার কারণে বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে পেরেছিল। এবার দেখো পরের প্যারায় মগধের ভৌগোলিক অবস্থান। মগধের ভৌগোলিক অবস্থান ছিল নিরাপদ ও সুরক্ষিত। মগধের প্রথম রাজধানী রাজগিরিও ছিল 5টি পাহাড় দিয়ে ঘেরা, গঙ্গা সোন ও গণ্ডক নদী দিয়ে ঘেরা। পরবর্তী রাজধানী পাটলিপুত্র ছিল যেন এক জলদুর্গ, ফলে শত্রুদের পক্ষে নগরটি অধিকার করা দুঃসাধ্য হয়ে ওঠে। পাটলিপুত্র থেকে সহজে গঙ্গার উপর নিয়ন্ত্রণ স্থাপিত হয়েছিল। মগধ রাজ্যটিও গঙ্গা সোন ও চম্পা নদী দ্বারা পরিবেষ্টিত ছিল। মগধের পূর্ব পশ্চিমে যাতায়াতের জন্য রাজ্যের মাঝখান দিয়ে রাস্তা ছিল। পাহাড় ও নদী দিয়ে ঘেরার ফলে শত্রুদের পক্ষে মগধ আক্রমণ করা সহজ ছিল না, অথচ মগধ সহজেই প্রতিবেশী শত্রুদের আক্রমণ করতে পারত। পরের প্যারা দেখো, যে কৃষি সম্পদের কথা বলছিলাম সেটা নিয়ে পরের প্যারা। মগধ ছিল একটি জনবহুল রাজ্য, তাই কায়িক পরিশ্রমের কাজের এখানে কখনো লোক বলের অভাব হয়নি। শূদ্র ও অনার্যদের দ্বারা মগধের ঘন অরণ্যগুলি পরিষ্কার করে কৃষি জমি উদ্ধার করা হয়। গঙ্গা ও অন্যান্য নদীবিধেও তো মগধের কৃষি জমি ছিল খুবই উর্বর। সেই উর্বর কৃষি জমিতে প্রচুর ফসল ফলত। ডক্টর রমিলা থাপার তার দ্য মোরিয়ান গ্রন্থে বলেছেন যে মগধের প্রথম একটি দক্ষ কৃষি অর্থনীতির উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য কাঠামো গঠনের সম্ভাবনা জয়লাভ করেছিল। উদ্বৃত্ত ফসলের দ্বারা মগধের বিশাল সেনাবাহিনীর ভরণ পোষণ সম্ভব হয়েছিল। তাছাড়া ফসল উৎপাদন বেশি হয় কৃষকদের কাছ থেকে যথেষ্ট রাজস্ব আদায় করতে কোনো অসুবিধা হতো না, ফলে রাজকোষের আর্থিক সমৃদ্ধি ঘটেছিল। এর পরের প্রায় দেখো বৈদেশিক বাণিজ্যের উপরে। মগধের বৈদেশিক বাণিজ্য যদি তোমরা পাশের জন্য এটি রেডি করো, তাহলে কিন্তু এই যে প্যারার প্রথম শুরুতেই যে আন্ডারলাইনগুলো করা আছে এটাই কিন্তু তার পয়েন্ট। আর ভিতরে ইম্পর্টেন্ট যে কথা বা সোর্স রয়েছে বা ঐতিহাসিকদের নাম রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তলায় আন্ডারলাইন করতে হবে। ঠিক যেমনটি আমি এই নোটসটা তৈরি করেছি, যেভাবে এর লাইনগুলো আন্ডারলাইন করেছি, তোমরাও কিন্তু ফাইনালি খাতাও এইভাবে আন্ডারলাইন করবে যদি ভালো মার্কস পেতে চাও। মগধের বৈদেশিক বাণিজ্য ছিল সমৃদ্ধ। উত্তর ভারতের নদীগুলির উপর ক্রমে মগধের আধিপত্য স্থাপিত হয়েছিল, ফলে নদীপথে প্রতিবেশী রাজ্যগুলিকে নিয়ন্ত্রণে রাখা ও পণ্য পরিবহনে মগধের সুবিধা হয়েছিল। গঙ্গা সোন চম্পা প্রভৃতি নদীপথে মগধের বণিকরা দক্ষিণ ভারত বঙ্গোপসাগর দূরপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাড়ি দিত। স্থলপথেও কাশ্মীর গান্ধার সহ উত্তর পশ্চিম ভারত ও দূরান্তের সঙ্গে তাদের বাণিজ্য চলত, ফলে মগধের অর্থনীতি মজবুত হয়েছিল। পরের প্যারায় দেখো খনিজ সম্পদ নিয়ে আলোচনা করা হবে। মগধের অপরন্ত খনিজ সম্পদ পাওয়া যেত। মগধের লোহা ও তামার খনিগুলি সেখানকার আর্থিক ও সামরিক শক্তি বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করেছিল। এই লোহা ও তামা কৃষি যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হতো। লাঙল, মই প্রভৃতি নির্মাণের কাজে লোহা ব্যবহৃত হওয়ায় কৃষিক্ষেত্রে সাফল্য বেড়েছিল। তাছাড়া তামা ও লোহা থেকে অস্ত্রশস্ত্র তৈরি করার ফলে মগধের অস্ত্রশক্তি ও আর্থিক সমৃদ্ধি যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। কৌটিল্য বলেছেন যে মগধের লোহার খনিগুলি তার সামরিক শক্তির গর্ভগৃহ ছিল। এই লোহার খনিগুলির উপর মগধের একচেটিয়া প্রাধান্য স্থাপিত হয়েছিল। পরের প্যারে দেখো, যেখানে সমাজ সংস্কৃতির একটা প্রভাব রয়েছে। বলছে মগধের উত্থানে সেখানকার সমাজ ও সংস্কৃতিরও বিশেষ ভূমিকা ছিল। মগধের পশ্চিমে পাঞ্জাব ছিল আর্যদের বসবাস এবং পূর্বে নিম্নগাঙ্গেয় অঞ্চল ছিল অনার্যদের বসবাস। সীমানার একদিকে আর্য এবং অন্যদিকে অনার্য সংস্কৃতির অবস্থানের ফলে মগধে এক মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে। এই মিশ্র সংস্কৃতিতে মানুষের চিত্ত উন্নত উদার হয়। বৌদ্ধ জৈন ধর্মের উদার রীতিনীতি মগধের সমাজ জীবনে প্রভাব ফেলেছিল, ফলে এখানে ব্রাহ্মণ ধর্মের কঠোরতা অনেকটা শিথিল হয়ে গিয়েছিল। আর্য মানসিকতা, অনার্য বাহুবল এবং ধর্মীয় উদারতার সমন্বয়ে মগধের অগ্রগতিতে এক চূড়ান্ত গতি সঞ্চারিত হয়েছিল। এই প্যারাতে দেখো মগধের প্রাকৃতিক সম্পদ, অধিক কৃষি উৎপাদন, রাজকোষের আর্থিক শক্তি বৃদ্ধি প্রভৃতির ফলে রাজারা এর উপরে ভিত্তি করে এক বিরাট সেনাদল গড়ে তুলতে পেরেছিল। মানে এই প্যারাতে সামরিক শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে। সেই যুগের যুদ্ধে অজাতশত্রু মহাকণ্টক শিলা বা মহাশিলাকণ্টক, মানে এমন একটি রথ যেখান থেকে বড় বড় পাথর ছড়া যেত, ও রথ থেকে বর্ষা নিক্ষেপ করা যেত। রথ মুসল নামে দুটি নতুন অস্ত্র ব্যবহার করেন। ধননন্দের এক বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী ছিল। তার সৈন্যবাহিনীতে 2 লক্ষ পদাতিক, 20,000 অশ্বারোহী, 3,000 রণহস্তি, 2,000 রথ ছিল। জানা যায় যে তার আমলে মগধের সামরিক শক্তির কথা শুনে গ্রিক বীর আলেকজান্ডার মগধ আক্রমণ না করেই দেশে ফিরে যান। মগধের এই সামরিক শক্তি তার উত্থান ও সাম্রাজ্যবাদের প্রসারে সহায়ক ভূমিকা পালন করেছিল। পরের প্যারায় দেখো কি লেখা হয়েছে। পরের প্যারায় বলা হচ্ছে যে মগধের উত্থানের প্রশ্নে রাজনৈতিক আদর্শ এক বড় ভূমিকা গ্রহণ করে। একটা রাজনৈতিক আদর্শের উপরে একটা সাম্রাজ্য তৈরি করতে গেলে একটা আদর্শের ব্যাকগ্রাউন্ড থাকে। প্রাচীন ভারতের জনপদ, মহাজনপদগুলি অধিকাংশ নিজেদের স্বাধীনতা স্বাতন্ত্র্য নিয়ে ব্যস্ত থাকত। গ্রীসের পলিশগুলিতেও এর ব্যতিক্রম দেখা যায়নি। পলিশগুলিকে একত্রিত করে বৃহত্তর সাম্রাজ্য গঠন প্রাচীন গ্রীসে অভাবনীয় ছিল। ভারতেও ছোট ছোট জনপদ, এমনকি মহাজনপদগুলি নিজ গণ্ডি রেখার বাইরে যেতে উদ্বুদ্ধ হয়নি। মগধ এক্ষেত্রে এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে ওঠে। রাজনীতির বৃহত্তর প্রাঙ্গণে প্রবেশ করতে মগধ যতটা সচেষ্ট ছিল, অন্যরা ততটা নয়। এ কারণে মগধ প্রাচীন ভারতে বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। একথা বলা কোনোভাবেই অনুচিত নয় যে খণ্ড ক্ষুদ্র বিক্ষিপ্ত ভারতে মগধ নিজ প্রচেষ্টায় এক অখণ্ড বৃহৎ ও
সংহত সাম্রাজ্য গড়ে তুলতে সফল হয়। শেষ প্যারা যেখানে উপসংহারে লেখা হচ্ছে, দেখো মগধের উত্থান ও সাফল্যের জন্য বিভিন্ন কারণে উল্লেখ করা হলেও কোন কারণ যে এই সাফল্যে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা নিয়ে মতভেদ আছে। ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা মগধের উত্থান ও সাফল্যের জন্য প্রাকৃতিক কারণগুলির উপর গুরুত্ব বেশি দিয়েছেন। অন্যদিকে মগধের এই সাফল্যের জন্য ডক্টর এল বাদশাহ, ডক্টর রমিলা থাপার প্রমুখ মগধের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ডক্টর এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলেন যে গঙ্গার উপর একচেটিয়া আধিপত্য স্থাপন করার ফলেই মগধ প্রতিবেশী রাজ্যগুলিকে দখলে আনতে পেরেছিল। কমপ্লিট হয়ে গেল। এটা অনেকটা শর্ট নোট আছে, তোমরা এটা ভালো করে মুখস্থ করবে, খুব সহজ সরল ভাষায় তথ্যবহুলভাবে লেখা। নোটসটি আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা সেখান আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নোটসটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো এবং তোমাদের খাতায় যে নোটসটি রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারো, কলেজের স্যারকে দিয়ে এটা যাচাই করে দেখতে পারো এবং তোমরা পরীক্ষার জন্য এই নোটসটি পড়তে পারো। আর এই তোমাদের ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে তোমাদের CC1 পেপারটির যে আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তারও প্রত্যেকটির আমি ভিডিও একের পর এক এনেছি বা দিয়েছি আমার চ্যানেলে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর বাকি যেগুলো রয়েছে আর 3টি বড় প্রশ্ন, এরপরে যেমন প্রতিবাদী ধর্ম আন্দোলন এবং বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, এই দুটি প্রশ্নেরও বড় প্রশ্নের ভিডিও আমি খুব দ্রুত আনবো এবং তারপরে তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও উত্তর কিন্তু আমি একের পর এক আমার চ্যানেলে দেবো। এবং এই জন্য তোমরা এই ভিডিওগুলো পাওয়ার জন্য বা তার নোটিফিকেশনটি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেরা অনেক প্রচুর লাইক করবে। ভালো জিনিস মানুষের মধ্যে ছড়ালে সেটা আরও ভালো হবে। এই জন্য তোমরা যতটা পারো আমার এই চ্যানেলটা সম্পর্কে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেরা তো লাইক করবেই।